স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন, আর দেখছিলেন বিআইবি কেবল সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। বাহরাইন সহ 4টি দেশে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনায় সরকারের সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন। এতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। পাবেন সরকারি সেবা, ব্যাংক লেনদেন সহ আন্তর্জাতিক মানের পরিচয়পত্র। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে নির্বাচন কমিশন বাহরাইন, ফ্রান্স, স্পেন ও সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। এখন থেকে প্রবাসীরা অনলাইনে আবেদন করে দূতাবাসে প্রয়োজনীয় নথি জমা দিয়ে এনআইডি পেতে পারবেন। এই কার্ডের মাধ্যমে ভোট প্রদান ছাড়াও জমি কেনাবেচা, ব্যাংক লেনদেন ও অন্যান্য সরকারি সেবা গ্রহণ সহজ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ধাপে ধাপে মোট 40টি দেশে এরপর কার্যক্রম চালু হবে। বাংলাদেশ দূতাবাসে যদি এনআইডি কার্ডের সুযোগ হয়ে যায়, তাহলে অনেকেই আছে বাহরাইন দূতাবাসে গিয়ে এনআইডি কার্ডের কারেকশন করতে পারবেন, যা প্রবাসীরা অত্যন্ত উপকৃত হবে। প্রবাসী ভাইয়েরা দেশে টাকা পাঠাতে, জমি কিনতে, চিকিৎসা কিংবা সন্তানের পড়ালেখা এবং অন্যান্য অর্থনৈতিক সুবিধা গ্রহণ করার জন্য এই এনআইডি কার্ডের প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশ সরকার যদি আমাদের এই এনআইডি কার্ডটা বানায় করে দিতে পারে, তাহলে আমরা উপকৃত হলাম, ভোটও দিতে পারলাম। বাহরাইন প্রবাসীরা জানান, এনআইডি সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। প্রবাসের মাটিতে এটি তাদের জন্য এক নতুন স্বীকৃতি ও সুযোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ অভিবাসন বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছেন। তবে এর সাথে কট্টর ডানপন্থীদের সম্পৃক্ততা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে বিক্ষোভের নিন্দা করেছে সরকার। অস্ট্রেলিয়ার প্রায় 50% মানুষ বিদেশে জন্মগ্রহণ করেছেন অথবা তাদের পিতামাতার একজন বিদেশি। তাই অভিবাসন ইস্যুতে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে, যেখানে এক পক্ষ সংস্কারের দাবি তুললেও অন্য পক্ষ সাম্য ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়। মার্চ ফর অস্ট্রেলিয়ার ব্যানারে 2 সেপ্টেম্বর এই বিক্ষোভ হয়েছে সিডনি, মেলবোর্ন, ডারউইন ও অস্ট্রেলিয়ার অন্যান্য বড় বড় শহরগুলোতে। অভিবাসীদের পক্ষে হয়েছে এই বিক্ষোভ। দুই দল মুখোমুখি অবস্থানে যাওয়ায় কয়েক দফাও সংঘর্ষ হয়েছে। বিরোধী দলের অনেক রাজনীতিবিদ সিডনির বিক্ষোভ সমাবেশে যোগ দেয় 80,000 মানুষ। সিডনি সেন্ট্রাল রেল স্টেশনের কাছে সমাবেশ শুরু হয়। বেলমোর পার্ক থেকে 1 কিলোমিটার পথ হেঁটে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত মার্চ ফর অস্ট্রেলিয়াতে অংশ নেন বিক্ষোভকারীরা। এই সময় সমাবেশে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়া পতাকা হাতে নিয়ে অভিবাসীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সিডনিতে 35,000-এরও বেশি দৌড়বিদের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ সিডনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। একই সময়ে শরণার্থীবাসীদের সংগঠন রিফিউজি অ্যাকশন কোয়ালিশন এবং প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আয়োজনে অভিবাসন বিরোধী পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিবাসন ইস্যুতে আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। অস্ট্রেলিয়ার প্রায় 50% মানুষ বিদেশে জন্মগ্রহণ করেছেন অথবা তাদের পিতামাতার একজন বিদেশি। তাই অভিবাসন ইস্যুতে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে, যেখানে এক পক্ষ সংস্কারের দাবি তুলে অন্য পক্ষ সাম্য ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়। চন্দ্রা, নিউজ 24। আওয়ামী লীগ সরকারের 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $240 বিলিয়ন, টাকার অঙ্কে প্রায় 29 লাখ কোটি টাকা, যা দিয়ে বাংলাদেশে 3টিরও বেশি বাজেট করা সম্ভব। ঢাকা সফরে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই চেয়ারপারসন জানান, বাংলাদেশ থেকে এখনও দুর্নীতি পুরোপুরি বিলীন হয়নি। জুলাই অভ্যুত্থানের পর দুর্নীতি কমলেও উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠায় বাড়ছে উদ্বেগ। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে এখনো থামেনি দুর্নীতির ঘোড়াদৌড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে দেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। সম্প্রতি লন্ডনে টিআইবির উদ্যোগে প্রায় 185 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। এখন তা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে আনা জরুরি, এমন মন্তব্য করেছেন ঢাকায় সফররত টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। 16 billion dollars a year were stolen during 15 years. Why is that extremely important? Because
when you have a country where public money is stolen. তবে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্তাধীন বলেও জানান টিআই চেয়ারপারসন। তবে টিআইবি কিভাবে সংস্কার কমিশনে যুক্ত হতে পারে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। To comment on or not comment on allegations or cases or investigations that are ongoing. What I am simply saying as a general principle is that in every country worldwide we need to have investigations. নির্দিষ্ট তথ্য নির্ভর গবেষণার মাধ্যমে টিআইবি তার যে ভূমিকা সেটা অব্যাহত রেখেছে। আমরা জানি যে আমাদের উপর অসন্তোষ বর্তমান সরকারের কোনো মহল থেকে আছে। টিআই চেয়ারপারসন আরো বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের উপর মব ভায়োলেন্সের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন তারা। Obviously very concerning to us in every country where journalists and civil society activists and ordinary citizens are facing this violence. 3 দিনের সফরে সোমবার ঢাকায় আসেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইয়ের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। 2023 সালে চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে 2024 সালের 31 মে পর্যন্ত ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্য থেকে মালয়েশিয়া সরকারের তালিকাভুক্ত 7,873 জনকে নির্মাণ খাতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়েটসেল এর মাধ্যমে যেতে আগ্রহীদের সরকার নির্ধারিত 1,62,500 টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে। আবেদনকারীদের নিজস্ব রঙিন পাসপোর্ট কপি ও সিআইডিবি নির্ধারিত ফর্ম পূরণ করে ইমেইলে পাঠাতে হবে এবং প্রদত্ত গুগল ডক্স ফর্মেও তথ্য দিতে হবে। ইমেল পাঠানোর সময় সাবজেক্টে অবশ্যই প্রকাশিত তালিকায় উল্লিখিত পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে। আবেদনের সময়সীমা আগামী 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বোয়েসেল জানায়, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত অভিবাসন ব্যয় কেবল পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে। দোহায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সঙ্গে মতবিনিময় করেছে আইডিইবি কাতার চ্যাপ্টার। বাংলাদেশ দূতাবাসের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে আইডিইবি কাতার চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুকিত সংগঠনের নেতৃবৃন্দকে রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। উপস্থিত নেতারা কাতারে আরও বেশি দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন। রাষ্ট্রদূত মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আইডিইবি নেতারা ফুলেল শুভেচ্ছা দিয়ে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়ন এড়িয়ে যারা 2024 সালের মধ্যে ভারতে এসেছেন তারা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই থাকতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, আসামের মতো সব রাজ্যেই তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে হতে পারে এমন এক ডিটেনশন ক্যাম্প। এই ইস্যুতে মুখোমুখি হয়েছে তৃণমূল ও বিজেপি। পাশাপাশি বাংলা ভাষার আন্দোলন নিয়েও উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ওই 3 দেশ থেকে ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে আসার ক্ষেত্রে কেন্দ্র সরকার আরও 10 বছর বাড়ালো। অর্থাৎ সিএএ এর ক্ষেত্রে আগে যেটা ছিল 2014 সালের 31 ডিসেম্বর, এখন তা বেড়ে হয়েছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। এটা সবে 25 সাল চলছে, তো 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে। তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান। মুসলমান उनका जो वोट बैंक बना हुआ है उसको भारत में रखने की बात कर रही हैं। আর এই নির্দেশ আসায় ভিড় বাড়ছে পেট্রাপোল সীমান্ত লাগোয়া ঠাকুরনগরের মতুয়া ক্যাম্পে। সিএর আগে ধর্মীয় কার্ড তৈরি করতে ব্যস্ত বিভিন্ন জেলার মানুষ। অপরদিকে একই দিনে আরও একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্র সরকার, যেখানে বলা হয়েছে আসামের মতো সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। এই নিয়ে এখন ব্যস্ত বিজেপি। হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে 31 ডিসেম্বর 2024 তারা সবাই শরণার্থী, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। রোহিঙ্গা
আরও যারা আছে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে। তবে এর বিরোধিতা করছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। সংখ্যালঘু বিরোধী, হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি। ভারতবর্ষের মাটিতে মেরুকরণের রাজনীতি কোনোদিন সফল হবে না। বৃহস্পতিবার এসব বিষয় এবং বাংলা ভাষা নিয়ে শাসক বিরোধীর মধ্যে চরম বিরোধিতা বাড়ে পশ্চিমবঙ্গের বিধানসভায়। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আমাদের প্রথম কথা। এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব করব করব। সেপ্টেম্বরে মাঝামাঝি পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ, অর্থাৎ SIR, আর তখনই অনুপ্রবেশকারীদের রাখা হবে ওই ডিটেনশন ক্যাম্পে। এর আগে আসামে NRC করতে গিয়ে বাদ পড়েছিল 18 লাখ বাঙালির নাম। পরবর্তীতে দেখা যায় তালিকা থেকে 11 লাখ হিন্দুর নাম বাদ পড়েছিল, আর এবার বাংলায়। ফলে আগামীতে কি চিত্র উঠে আসে এখন সেটাই দেখার। আর সে কারণেই কি সংখ্যালঘুদের জন্য আরো 10 বছর বাড়ানো হলো? উত্তর সময় দেবে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের বলরুমে হয় এই অনুষ্ঠান। বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বদরুর রহমান খানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, শাকওয়াত হোসেন ও SM রহমান তনু, সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু সহ আরও অনেকে। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার করেন। সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার AMDWDC এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আগামী 6 সেপ্টেম্বরের এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে ডক্টর আনিসুল আফসার আনিস এবং সাদিকুর রহমান খান মুনের নেতৃত্বাধীন আনিস সাদিক প্যানেল। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নির্বাচনী প্রচার সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সেন্টারের সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিব ভুইয়া, সাইফুল ইসলাম, সাদিকুর রহমান খান মুন, বেলাল হোসেন, গোলাম মোস্তফা, ডক্টর বোরহান এবং নতুন প্রজন্মের প্রতিনিধিরা। একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট চ্যাপেল মাইক্রো বিজনেস পার্কে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন টাওয়ার হ্যামিল্টনের সাবেক স্পিকার মোহাম্মদ আব্দুল মুকিত চুন্নু। সভায় সর্বসম্মতিক্রমে 100 বর্ষ উদযাপন অনুষ্ঠান সফল করতে 31 সদস্যের সমন্বয় পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। সমন্বয় পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আবুল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ছাত্র মোহাম্মদ আব্দুল কাইয়ুম, টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ। লন্ডনে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট ও বাস্তবতা শীর্ষক বিশেষ আলোচনা সভা। মঙ্গলবার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনার গণমাধ্যম খাতের সংকট, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা ও মালিক পক্ষের একচেটিয়া প্রভাব নিয়ে আলোচনা হয়। এতে কমিশনের প্রধান ও বিবিসি বাংলার সাবেক সম্পাদক কামাল আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। আলোচক হিসেবে অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ এবং সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানী রিয়াদের বাথাই ইয়াসমিন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী 12 সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে লিগের পর্দা উঠবে। বাংলাদেশি প্রবাসীদের 16টি দল অংশ নিচ্ছে এই আসরে। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ সহ তারকা ক্রিকেটাররা। থাকবেন পাকিস্তানের শাহিদ আফ্রিদিও। সৌদি আরব ক্রিকেট বোর্ডের অনুমোদন নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে 50 জন আইকনিক ক্রিকেটার অংশ নেবেন। আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কেবল কক্ষের ভেতরে নয়, খোলা মাঠেও ভোট গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে তাগিদ দিচ্ছেন নির্বাচন কমিশনাররা। তারা বলছেন, ইসির অন্যতম কাজ দেশের মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করা। নির্বাচন কমিশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরোদমে চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর অংশ হিসেবে তৈরি হয়েছে সাংবাদিকদের জন্য নীতিমালা। তবে এতে আপত্তি রয়েছে সাংবাদিকদের। নীতিমালায় সংশোধনের তাগিদ দিয়ে নির্বাচন কমিশনকে লিখিত দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি আলোচনা সভা হয়। সাংবাদিকরা বলেন, প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে ঢোকার নিয়ম পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করবে। ভোট গ্রহণের প্রতিবন্ধকতা তৈরি করলে আপনি আমাকে আইনের আওতায় আনছেন, কিন্তু আমি কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যিনি তৈরি করছেন তাকে কি আইনের আওতায় আনার কোনো বিষয় এখানে রাখা হয়েছে? হয়নি। আমরা সেই জায়গাগুলো আরো স্পষ্টীকরণের জন্য বলেছি। প্রিজাইডিং অফিসার উইল বি গাইডেড বাই হোয়াটএভার প্রভিশন গিভেন ইন দি নীতিমালা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, সবার আস্থা অর্জন করা ইসির অন্যতম কাজ। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আস্থা পুনরুদ্ধার, সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে এবং এটা পারস্পরিক, প্রতিটি প্রফেশন, প্রতিটি পেশা যার যার জন্য এটি কিন্তু জীবন জীবিকার আর একটা দিক। এদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেন নির্বাচন কমিশনাররা। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট, কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। একটা স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা সহায়ক হবে ইনশাআল্লাহ সেটা করব। গণমাধ্যম কর্মীদেরও আরও দায়িত্বশীল হতে হবে এমন আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। গ্রহণযোগ্য, সম্মানজনক এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা আবারও পুনঃস্থাপন করব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। শেষ দিকে এসে আরও জমজমাট ডাকসু নির্বাচনের প্রচার। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া যাবে আর মাত্র 3 দিন। অঙ্গীকার আর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। আছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। সব মিলিয়ে উৎসমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে গভীর রাত, মধুর ক্যান্টিন, টিএসসি, কলা ভবন, সঙ্গে প্রতিটি হল আর অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবখানেই এখন ডাকসু ভোটের ডামাডোল। চলছে প্রার্থীদের বিরামহীন ছোটাছুটি, লিফলেট বিতরণ, পথসভা আর গণসংযোগে ব্যস্ত সবাই। প্রার্থীরা তুলে ধরছেন নিজেদের ইশতেহার। সবারই অঙ্গীকার একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়তে লড়াই করে যাওয়ার। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। যারা আসবে ভিপি, জিএস, এজিএস পদে বা গবেষণা কেন্দ্রে যারা এই পদে লড়তেছে, তারা যদি চেষ্টা করে তাহলে এই গবেষণার মানটা এই শতাংশটা আরও বাড়াইতে পারে। ফার্স্ট ইয়ারে ছোট একটা বেডের মধ্যে 2 জন মানুষ থাকতে হয়, বা খাবারের মানও একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঠিক না। তো যারা এসব বিষয় নিয়ে কাজ করবে, আমরা 1 বছরে যাদেরকে খুব কাছাকাছি পাইছি এবং যারা সবসময় আমাদের সাথে পরিচিত ছিল, ওদেরকে আমরা ভোটটা দেওয়ার চেষ্টা করব। প্রথম বর্ষে ভর্তির পর হলে বৈধ একটি থাকার জায়গা সোনার হরিণ, গণরুম, গেস্টরুমের সংস্কৃতিও ভীতিকর। এছাড়া খাবারের মান নিয়েও শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। এসব বিষয় উঠে এসেছে সব প্রার্থীর ইশতেহারেই। নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ জানাচ্ছেন কোনো প্রার্থী। রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলের যে সকল ভাইয়েরা আছে, তারা দেখা যাচ্ছে যে টাকা দিয়ে লোক ভাড়া করে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর প্রচারণা চালাচ্ছে, তারপর বিরিয়ানির প্যাকেট দিয়ে তারপর প্রচারণা চালাচ্ছে। এটা তো আসলে আমরা পারছি না, বা আসলে এটা দেখা যাচ্ছে যে নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন, যেই কারণে আমরা করছিও না, চেষ্টাও করছি না। 18টা হল, কাদের আধিপত্য বেশি সেটা একটু দেখতে পারেন, বা কাদের সংখ্যাটা বেশি। এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনে যারা আছেন, সেখানে কোন দল আধিপত্য বেশি। আশঙ্কা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে গেছে যে ইলেকশনকে কেন্দ্র করে কারচুপি হতে পারে, এখানে মেকানিজম হইতে পারে, ইঞ্জিনিয়ারিং হইতে পারে। নারীদের নিরাপদ অবাধ বিচরণ নিশ্চিত করতে চায় ছাত্রদল সমর্থিত প্যানেল। তারা বলছেন ডাকসুর সঙ্গে জাতীয় নির্বাচনও জড়িত।
শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর পরিবেশ দিতে চাই, যেখানে ভয়ের সংস্কৃতি থাকবে না, যেখানে হচ্ছে যে গণরুম গেস্টরুমের কোনো কালচার কোনোভাবেই আর এটার পুনরাবৃত্তি ঘটবে না, শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা বসবাস করতে পারবো। কোনো জুনিয়র ভুগবে না কোনো সিনিয়র থেকে হচ্ছে যে ধমক দেবে, এবং কোনো সিনিয়রও ভুগবে না জুনিয়র তার সাথে অসদাচরণ করবে। সব কিছু মিলে একটা মেলবন্ধন পরিবেশ আয়োজন হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচন এবং আমাদের ইশতেহারের মধ্য দিয়ে। গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে এখন ডাকসু নির্বাচন এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। এই ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চাবে, যারা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করবে, তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে। এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল, ফাতিমা তাসিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের এই প্রচার চালানোর শেষ সময় রোববার রাত 10টা পর্যন্ত। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণা জমে ওঠায় উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটার ও প্রার্থীদের মাঝে। প্রার্থীদের ইশতেহার ভোটারদের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারলো তা জানা যাবে 9 সেপ্টেম্বর ভোটের মধ্য দিয়েই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।